Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello my dear student. How are you? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ তরঙ্গ অধ্যায়টা নিয়ে, এবং এই তরঙ্গ অধ্যায়ের আজকে আলোচনা হবে আমাদের ইন্টেন্সিটি অফ ওয়েভ অর্থাৎ তরঙ্গের তীব্রতা বা প্রাবল্য। তো তীব্রতা বা প্রাবল্য সেটা হচ্ছে যে একটা তরঙ্গ উৎস, কোনো তরঙ্গের উৎস কত জোরালো বা কত তীক্ষ্ণ শব্দ সৃষ্টি করছে সেইটা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় সেইটাকে বলা হয় তার তীব্রতা। তো তীব্রতা হচ্ছে উৎসের ধর্ম, শব্দ উৎপাদনকারী কোনো উৎস কত জোরালো শব্দ তৈরি করছে সেইটা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় তার তীব্রতা বা প্রাবল্য। পক্ষান্তরে ওই শব্দটা একজন শ্রোতা কত তীক্ষ্ণ বা কত জোরালোভাবে শুনতে পাচ্ছে সেটাকে বলা হয় শব্দোচ্চতার লাউডনেস। তো লাউডনেস এবং প্রাবল্য যেটাকে বলছি আমরা ইন্টেন্সিটি, এই দুইটা একটা বাড়লে আর একটা বাড়ে, কিন্তু এটা সমানুপাতিক নয় অর্থাৎ প্রপোর্শনাল নয়। আমরা বলতে পারি না যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু লাউডনেস, কারণ হচ্ছে এই লাউডনেস এটা শ্রোতার বিশেষ ধর্ম। কারণ একই ইন্টেন্সিটির শব্দ দেখা গেল যে বিভিন্ন শ্রোতার কাছে লাউডনেস বিভিন্ন রকম হতে পারে, কারণ আমাদের এই যে শ্রুতি শক্তি রিসিভিং পাওয়ার সেটা আমাদের কিন্তু সবার একরকম না। সেই একরকম না হওয়ার কারণে দেখা গেল একই ইন্টেন্সিটি বা প্রাবল্যের কোনো শব্দ বিভিন্ন শ্রোতার কাছে বিভিন্ন রকম মনে হতে পারে। বিভিন্ন রকম বলতে তীব্রতার দিক দিয়ে বিভিন্ন রকম মনে হতে পারে। এই জন্য শ্রোতা যে শব্দটা যে তীব্রতাটা শোনে সেই তীব্রতাটাকে বলা হয় আসলে শব্দোচ্চতা, লাউডনেস। তো আজকে আমরা এই তীব্রতা এবং লাউডনেস এদের সংজ্ঞা এবং এদের সম্পর্ক নিয়ে আলোচনা করব। আর সেই আলোচনায় আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিউদ্দিন, লেকচারার ফিজিক্স, সহিউদ্দিন ডিগ্রি কলেজ। তো আমরা দেখি প্রথমে আসলে তীব্রতা কাকে বলে। তীব্রতা হচ্ছে কোনো শব্দ উৎস থেকে সৃষ্ট শব্দ তরঙ্গ, কোনো শব্দ উৎস থেকে সৃষ্ট শব্দ তরঙ্গ কোনো একক ক্ষেত্রফলের কোনো শব্দ সঞ্চালনকারী মাধ্যমের ভিতর দিয়ে, যার মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে এরকম একটা মাধ্যমের ভিতর দিয়ে লম্বভাবে আপতিত হয়ে, লম্বভাবে, যেমন এটা যদি দেখি আমরা, এটা একটা শব্দ সঞ্চালনকারী মাধ্যম, এর ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে, এর উপরে শব্দ যদি এরকম লম্বভাবে আপতিত হয় তরঙ্গ আকারে, যেটা আমি এইখানে তরঙ্গ আকারে দেখানোর চেষ্টা করেছি, তাহলে এই লম্বভাবে যদি আপতিত হয় তাহলে এর শব্দ শক্তি ই, তাহলে ই পরিমাণ শক্তি যদি এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে আপতিত হয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি এই দিকে প্রবাহিত হবে তাকে বলবো আমরা ওই শব্দের তীব্রতা। এখন এই ক্ষেত্রফলটা যদি এ হয় আর এইটা পাস করতে যদি টি সময় লাগে তাহলে তখন আমাদের তীব্রতার রাশিমালা আমরা দেখব। তাহলে এই ক্ষেত্রফলটুকু যদি এ হয় তাহলে এইটুকু অতিক্রম করতে যদি টি সময় লাগে আর এই শব্দের শক্তি যদি ই হয় তাহলে প্রাবল্য কি হবে? প্রাবল্য হবে বলছে তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে লম্বভাবে অতিক্রান্ত শক্তি। তাহলে তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইন্টেন্সিটি যেহেতু, তাহলে আই ইজ ইকুয়াল টু তীব্রতা, আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই টি। তাহলে এখন এ ইজ ইকুয়াল টু যদি 1 মিটার স্কোয়ার আর টি ইজ ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয় তাহলে আই ইজ ইকুয়াল টু ই। তার মানে কি, একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রবাহিত শব্দ শক্তিকেই বলা হয় তার তীব্রতা। একক সময়ে একক ক্ষেত্রফলের কোনো মাধ্যমের ভিতর দিয়ে লম্বভাবে প্রবাহিত শব্দ শক্তিকেই ওই শব্দের তীব্রতা বলা হবে। তাহলে তীব্রতা ইজ নাথিং বাট দি এনার্জি অফ সাউন্ড ওয়েভ। ঠিক আছে, তাহলে এই এনার্জি ওয়েভ মানে এনার্জি অফ সাউন্ড ওয়েভ, তাহলে এই শব্দ শক্তি বা শব্দ উৎস
কি শক্তির শব্দ উৎপন্ন করছে সেইটাই হচ্ছে তার তীব্রতা পরিমাপক রাশিমালা। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এইটা হলো আমাদের তীব্রতার রাশিমালা, এটা হলো আমাদের তীব্রতার রাশিমালা। আর এইখান থেকে আমরা সংজ্ঞা পাবো যদি এইটাকে আমাদের ফুলফিল করি। আমরা শুধু একটা বিষয় আছে এখানে, এই ক্ষেত্রফল এবং অর্থাৎ এ ইজ পারপেন্ডিকুলার টু ই হতে হবে এই সংজ্ঞার ক্ষেত্রে। এই সংজ্ঞার ক্ষেত্রে এ ইজ পারপেন্ডিকুলার টু ই, তাহলে এইটা যদি হয় আই ইজ ইকুয়াল টু ই বলতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে এখান থেকে এর এককটা কি বলতে পারি আমরা? তাহলে একক বলার জন্য যদি আমরা আরেক ধাপ এগিয়ে যাই যে ই বাই টি, শক্তি বাই সময়, কৃত কাজ বাই সময়, এটা সমান হচ্ছে কি আমাদের ক্ষমতা পি, ক্ষমতা। তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা বলবো পি বাই এ। তাহলে এইখান থেকে যদি আমরা তীব্রতার একক বলি তাহলে আমরা এটাকে বলবো এটা কি ওয়াট, আর এটা হলো মিটার স্কয়ার। তাহলে একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি ক্ষমতার শক্তি প্রবাহিত হচ্ছে, কি ক্ষমতার শব্দ প্রবাহিত হচ্ছে সেইটাই ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি তাহলে কি হলো, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ ক্ষমতার শক্তি প্রবাহ, ক্ষমতার শব্দ প্রবাহিত হচ্ছে সেটাই হলো আমাদের তাহলে ইন্টেন্সিটি অফ সাউন্ড। ওকে, ইন্টেন্সিটি অফ সাউন্ড। এখন এই এ ইজ ইকুয়াল টু যদি একটা গোলক হয়, এটা যদি একটা গোলাকার বস্তু হয় আর ব্যাসার্ধের, তাহলে এটাকে আমরা বলবো 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার যদি আমরা বলি তাহলে আই ইজ ইকুয়াল টু পি বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার যেহেতু বলছি, তাহলে আমরা এখান থেকে জাস্ট এইটুকুর ক্ষেত্রে আমরা বলতে পারি আই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। তাহলে তীব্রতা বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, বিপরীত বর্গীয় সূত্র। তীব্রতা তাহলে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। ঠিক আছে, এখন এইখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে যেটা যে এই শব্দ শক্তিটা, এটা একটা ক্ষেত্রফল, এইটুকু আমরা ধরে নিলাম এ ক্ষেত্রফল। তাহলে এ ক্ষেত্রফলের উপর এইটা হচ্ছে লম্বভাবে প্রবাহিত হওয়া শক্তি, কিন্তু আমাদের প্রযুক্ত শক্তিটা লম্বভাবে প্রবাহিত না হয়ে যদি এইভাবে ই প্রবাহিত হয় তাহলে তখন কি হবে, তখন প্রাবল্যের রাশিমালা কি পাবো? তাহলে এইখান থেকে যদি দেখি আমরা, তাহলে এই দিকের লম্ব বরাবরের মান কত? তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই লম্ব বরাবর উপাংশ কত? ই কস থিটা, ই কস থিটা। সংজ্ঞায় বলছে যে প্রতি সেকেন্ডে লম্বভাবে আপতিত শক্তি। তাহলে লম্বভাবে আপতিত বা প্রবাহিত শক্তি সবসময় আমাদের লম্বভাবে পাচ্ছি না, এমন একটা ক্ষেত্র আমরা এখানে রেখেছি যে ক্ষেত্রের সঙ্গে, যে ক্ষেত্রের উপরে থিটা কোণে শব্দ শক্তি আপতিত হচ্ছে। তাহলে তখন আমাদের প্রাবল্য কিভাবে পাবো? তাহলে লম্ব বরাবরের উপাংশ কত? ই কস থিটা। তাহলে তখন আমাদের আই ইজ ইকুয়াল টু কত পাবো? ই কস থিটা ডিভাইডেড বাই এ টি, বা পি কস থিটা ডিভাইডেড বাই এ। আই ইজ ইকুয়াল টু, এই সমীকরণটাও একটু খেয়াল রাখতে হবে। যখন লম্বভাবে প্রবাহিত না হবে, শব্দ শক্তি যখন লম্বভাবে প্রবাহিত না হবে, তাহলে তখন আমাদের এই সমীকরণটা দেখব আমরা। চলো আমরা এর বিস্তারিত রাশিমালা দেখি। তীব্রতার গাণিতিক রাশিমালা, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ইন্টেন্সিটি। আমরা দেখি ধনাত্মক এক্স অক্ষের দিকে একটা তরঙ্গ যদি এইভাবে গতিশীল হয়,
ধনাত্মক এক্স অক্ষের দিকে। তাহলে ধনাত্মক এক্স অক্ষের এদিকে ওয়াই, এদিকে হলো এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থানে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থানে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি তাহলে কোনো সাম্য অবস্থানের ক্ষেত্রে, এরকম সাম্য অবস্থানের ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু 0, এইরকম সাম্য অবস্থানের ক্ষেত্রে এই কণাটার পুরো শক্তিটাই গতিশক্তি, এবং তখন এই তরঙ্গের গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু কী হবে, বা শুধু পুরো শক্তিও তো ই, তাহলে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। স্থিতিশক্তি যেহেতু 0 হয় সাম্য অবস্থার ক্ষেত্রে, তাহলে মূল শক্তির পুরো শক্তিটাই তার গতিশক্তি সমান হাফ এম ভি নট স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে এই ভি নট ইজ ইকুয়াল টু এ ওমেগা, ওমেগা সমান 2 পাই এফ, তাহলে 2 পাই এফ এ। তাহলে ই ইজ ইকুয়াল টু কত পাবো আমরা, ই ইজ ইকুয়াল টু হাফ এম 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার, বা এটা কেটে গেল 2m পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার। এইটা হচ্ছে কি কোনো একটি মুহূর্তে সাম্য অবস্থানে অবস্থিত সেই কণাটার শক্তি। তরঙ্গ সঞ্চালিত হওয়ার পথে দুই ধরনের কম্পন তৈরি হয় বা দুই ধরনের কম্পাঙ্ক থাকে। একটা হচ্ছে কণার কম্পাঙ্ক, যেটা মাধ্যমের কম্পাঙ্ক বলা হয়, আর একটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে যখন কোনো তরঙ্গ মাধ্যমের ভিতর দিয়ে সঞ্চালিত হচ্ছে, সেই সঞ্চালিত হওয়ার পথে ওই কণাটার যে কম্পন, সেই কম্পনটাই ওই মুহূর্তে তার গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি প্রদর্শন করছে। সেই শক্তির মান হচ্ছে 2m পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এটা একটা নির্দিষ্ট বিন্দুতে একটা কণার মোট শক্তির পরিমাণ, সাম্য অবস্থানে এম ভরের একটি কণার উপরে। এম হলো কণার ভর। এখন একক আয়তনে কণার সংখ্যা n হলে এনার্জি ডেন্সিটি কত হবে, শক্তি ঘনত্ব তাহলে একক আয়তনের মধ্যে মোট ওই ধরনের কণা যদি n সংখ্যক থাকে, তাহলে সেই কণাগুলোর মোট কম্পনের দ্বারা মোট শক্তি যেটা, সেটাই একক আয়তনের শক্তি, অতএব সেটা হবে শক্তি ঘনত্ব। তাহলে শক্তি ঘনত্ব ই ইজ ইকুয়াল টু কত পাবো আমরা, ই ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা ই কেউ বলি বা ই কে আসলে মোট এনার্জি, তাহলে শক্তি ঘনত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের এই 2m পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এন, এইটা, বা 2mn পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার, বা ই ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো। এখানে রো ইজ ইকুয়াল টু mn। মাধ্যমের ঘনত্ব, এটা হচ্ছে কণার ঘনত্ব, তার মানে কি মাধ্যমের ঘনত্ব। মাধ্যমের ঘনত্ব যদি রো হয়, তাহলে ই ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো। এইটা হলো আমাদের তাহলে কি শক্তি ঘনত্ব। তরঙ্গ প্রবাহের সাথে যে মাধ্যম ব্যবহৃত হচ্ছে, সেই মাধ্যমের শক্তি ঘনত্বের মান হচ্ছে এটা। তাহলে শক্তি ঘনত্ব বলতে কি বুঝবো আমরা, একক আয়তনের মধ্যে শক্তির অবস্থান। তাহলে একক আয়তনের মধ্যে শক্তির অবস্থান যদি হয়, তাহলে এইটা যদি আমাদের শক্তি প্রবাহের পথে যদি একটা মাধ্যম হয়, যে মাধ্যমটার দৈর্ঘ্য হলো এ ভি, যে মাধ্যমটার দৈর্ঘ্য হলো ভি, তাহলে ভি, এখানে আমরা ভি কি বলছি, তরঙ্গের বেগ। তাহলে এই তরঙ্গের বেগ যদি ভি হয়, তাহলে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব
তাহলে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এইরকম একটা আয়তনকে অতিক্রম করছে। তাহলে কি আমরা এখানে তীব্রতার যে সংজ্ঞা জানি সেই তীব্রতা, তাহলে তীব্রতা I ইজ ইকুয়াল টু, তাহলে এই শক্তি ঘনত্ব ইন্টু ভি তরঙ্গের বেগ। শক্তি ঘনত্ব তার মানে কি একক আয়তনের মধ্যে শক্তি, তাহলে আয়তন, আর এটা ভি হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি হয় তাহলে কি আয়তন, এই দৈর্ঘ্য বাই আয়তন ক্ষেত্রফল, তাহলে শক্তি বাই ক্ষেত্রফল, শক্তি বাই ক্ষেত্রফল মানে হচ্ছে তীব্রতা। তাহলে এইখান থেকে আমরা তীব্রতা পাবো। এটা একটু ক্লিয়ার হওয়া দরকার যে শক্তি ঘনত্ব ইন্টু তরঙ্গের বেগ দিয়ে কীভাবে আমরা হচ্ছে তীব্রতায় যাচ্ছি। শক্তি ঘনত্ব যদি আমরা বলি তাহলে শক্তি ঘনত্ব বলতে কি বোঝায়, একক আয়তনের শক্তি, তাহলে ই ডিভাইডেড বাই আয়তন, আর ভি হচ্ছে কি ওই যে প্রতি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা দূরত্ব কত সেকেন্ডের দূরত্ব, 1 সেকেন্ডের দূরত্ব, তাহলে এই দূরত্ব আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে ই ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাহলে ই ডিভাইডেড বাই ক্ষেত্রফল সমান আই, ই ডিভাইডেড বাই ক্ষেত্রফল সমান আই, এই রাশিটা আমরা এখানে ব্যবহার করছি। তাহলে এখানে আমাদের শক্তি ঘনত্ব যেটা পাচ্ছি আমরা, তাহলে আই ইজ ইকুয়াল টু শক্তি ঘনত্ব কত, 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ইন্টু ভি, বা আই ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি। এইটা হলো আমাদের তীব্রতার গাণিতিক রাশিমালা, এইটা হলো আমাদের তীব্রতার গাণিতিক রাশিমালা, এটা হলো আমাদের তীব্রতার গাণিতিক রাশিমালা। তাহলে এই রাশিমালাটা ব্যবহার করে আমরা কোনো মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত তরঙ্গের তীব্রতা হিসাব করতে পারি, যেখানে টুপায়তক ধ্রুবক রাশি এফ হলো কি তরঙ্গের কম্পাঙ্ক, এ হলো কি বিস্তার, রো হলো মাধ্যমের ঘনত্ব, আর ভি হলো আমাদের তরঙ্গ বেগ। তাহলে এখন এইখান থেকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গের তীব্রতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারছি যে তরঙ্গের তীব্রতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তীব্রতা নিম্নলিখিত বিষয়গুলোর ওপর নির্ভর করে। এটা 1 নম্বর কি, এই সমীকরণ থেকে যদি আমরা দেখি তাহলে 1 নম্বর আমরা বলবো যে তরঙ্গের বিস্তার অর্থাৎ আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে কোনো তরঙ্গের বিস্তার যত বেশি হবে সেই তরঙ্গের তীব্রতার মান তত বেশি হবে, নির্ভর করে তরঙ্গের বিস্তারের উপর। বিস্তার যত বেশি হবে তরঙ্গের তীব্রতার মান তত বেশি হবে। 2 নম্বর, উৎস থেকে দূরত্ব। উৎস থেকে দূরত্ব অর্থাৎ আই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, যেটাকে আমরা বিপরীত বর্গীয় সূত্র বলছিলাম। তাহলে বিপরীত বর্গীয় সূত্র অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি কোনো শব্দের তীব্রতা তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এইটাকেই বিপরীত বর্গীয় সূত্র বলা হয়, বিপরীত বর্গীয় সূত্র বলা হয়। অর্থাৎ উৎস থেকে যত দূরে যাব আমরা শব্দ তত আমরা কম তীব্রতার শব্দ শুনতে পাবো। মাধ্যমের ঘনত্ব অর্থাৎ আই প্রপোর্শনাল টু রো, মাধ্যমের ঘনত্ব যত কম হবে শব্দের তীব্রতা তত হ্রাস পাবে, মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে
তরঙ্গের তীব্রতা তত বৃদ্ধি পাবে, তরঙ্গের তীব্রতা তত বৃদ্ধি পাবে। আর একটা জিনিস আছে ভি, মাধ্যমে তরঙ্গের বেগ। এটা অনেকটা আসলে ঘনত্বের সাথেই সম্পর্কযুক্ত, যেমন আই প্রপোর্শনাল টু ভি বলছি আমরা, অর্থাৎ তরঙ্গের বেগ যত বৃদ্ধি পাবে কোনো মাধ্যমে, তেমন এটা আবার কিসের উপর নির্ভর করে? মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। যেমন বায়ু মাধ্যমে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড, লোহাতে শব্দের বেগ বা শব্দের বেগ 5100 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে বায়ু অপেক্ষা পানি, পানি অপেক্ষা লোহা, এদের ঘনত্ব যেমন বৃদ্ধি পাচ্ছে, তখন সাথে সাথে সেই সমস্ত মাধ্যমগুলিতে শব্দের বেগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ শব্দের বেগকে আবার মাধ্যমের ঘনত্ব, ইলাস্টিসিটি, এই সমস্ত বিষয়গুলোকে দ্বারা প্রভাবিত হয়। এই সমস্ত বিষয়গুলো দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে শব্দের তীব্রতা, মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় শব্দের তীব্রতা এই সমস্ত রাশিগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন মানুষ কিন্তু একটা ওয়াইড রেঞ্জের শব্দ সবসময় শুনতে পায়। আমাদের সহনীয় শব্দের সহনীয় জোরালো শব্দের বিস্তার, আর একটা হচ্ছে ক্ষীণতম শব্দের বিস্তার। এই দুইটা মান আমাদের একটু জানা দরকার, যে আমাদের সহনীয় আমরা সহ্য করতে পারি, কিন্তু সেটা খুব তীব্র একটা শব্দ, খুব জোরালো একটা শব্দ, সেই শব্দটার বিস্তার কত। আর ক্ষীণতম আমরা শুনতে পাই অথচ ক্ষীণতম শব্দ, এটা হচ্ছে 10⁻⁻5 মিটার, আর এটা হচ্ছে 10⁻⁻11 মিটার। এই দুইটা রেঞ্জ, তার মানে এত থেকে এত, এই রেঞ্জের শব্দ আমরা মানুষ সহ্য করতে পারি বা শুনতে পাই স্বাভাবিকভাবে। স্বাভাবিক ক্ষেত্রে ব্যতিক্রম তো আলাদা আছেই, কিছু মানুষ কম শুনতে পায়, লাউডনেস কম, তাদের জন্য এই রেঞ্জ কিন্তু ফলো করবে না। তো এই সমস্ত এই মানগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর এটা হলো আমাদের তীব্রতা রাশিমালা। প্রথমে আমরা তীব্রতা রাশিমালা দেখেছি, সেই তীব্রতা রাশিমালা থেকে গাণিতিক রাশিমালাটা আমরা প্রতিপাদন করে দেখেছি, এবং সেখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখেছি যে কী কী বিষয়ের উপর তীব্রতার মান নির্ভর করে। তো এইগুলো তোমরা একটু দেখবে, পুঙ্খানুপুঙ্খভাবে বই পড়ার চেষ্টা করবে। টেক্সট বুক না হলে তোমার ধারণা কখনোই, কনসেপশন কখনোই ক্লিয়ার হবে না। এটা শুনবে, ভিডিওটা দেখবে, লেকচার ফলো করবে এবং বই পড়বে। বই পড়লে তখন তোমার সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তোমার ভিতরে অ্যাবজর্ব হবে। তো এগুলো দেখো, সুস্থ সুন্দর স্বচ্ছ জ্ঞান লাভ করো, এ কামনাই। আমি ভালো থাকো তোমরা।